সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো অনলাইন ক্লাসে আমরা তোমাদের আজকেও স্বাগত। আমি শান্তিলতা বিশ্বাস, মৌলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আমরা আজকে পড়বো এখানে পৌরনীতি ও সুশাসন। আমাদের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের ভিতরে যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, বৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। আমরা কি বুঝতে পারছি? নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের ভিতরে আমাদের যত প্রতিষ্ঠান আছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র 4টি উপাদানের সমন্বয়ে গঠিত। প্রথমটাই হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, দ্বিতীয় স্থায়ী জনসমষ্টি, সরকার এবং সরকারের সার্বভৌম ক্ষমতা। একটি রাষ্ট্রের এই 4টি উপাদানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার, কারণ এই সরকারই রাষ্ট্র পরিচালনা করে। সেদিক থেকে সরকারকে আবার রাষ্ট্রের মুখপাত্র বলা হয়। আমরা আজ এই রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানকে নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় বা পাঠ্য বিষয় কি হবে? সরকার। সরকার। প্রথমত, সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং সবথেকে মুখ্য উপাদান। সাধারণত সরকার বলতে রাষ্ট্রের মুখপাত্রকে বোঝানো হয়। আর যদি আমাদের সরকার ব্যবস্থা সঠিক না হয়, সুষ্ঠু না হয়, আর আমরা যদি সরকার সঠিকভাবে গঠন করতে না পারি, তাহলে আমরা একটা সুষ্ঠু, সুন্দর এবং আমরা সঠিকভাবে বেঁচে থাকার আশা করতে পারি না। সরকারকে সংকীর্ণ অর্থেও ব্যাখ্যা করা যায়, আবার বৃহত্তর অর্থেও ব্যাখ্যা করা যায়। আমরা যদি সংকীর্ণ অর্থে সরকারকে ব্যাখ্যা করি, তাহলে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সকল উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীর সমন্বয়কে বলা হয় সরকার। আমি আরেকবার বলি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীর সমন্বয়কে বলা হয় সরকার। কারণ সবাই মিলে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেমন একজন উচ্চপদস্থ কর্মকর্তার প্রয়োজন হয়, তার কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন স্তরের সাহায্য করার জন্য লোকেরও প্রয়োজন হয়। এই জন্যে এই 3টি বিভাগ আমাদের সরকার পরিচালনার জন্য প্রয়োজন এবং 3টি বিভাগের যত লোকজন রয়েছে সবাইকে আমরা এই অন্তর্ভুক্ত করতে পারি। এবার আমরা যদি একটু বৃহত্তর অর্থে বলি, তাহলে আমরা সরকারকে বলতে পারি, ঠিক একটু বড় পরিসরে আসলে সরকার। আমরা একটু দেখতে পারি যে সরকার মানে যখন আমাদের কেন্দ্রীয় নির্বাচনটা হয়, তখন সাধারণত কিভাবে সরকারটা নির্বাচিত হয়। একটু লক্ষ্য করলে দেখো যে আমাদের বা তোমাদের মা, বাবা বা ভাই, বোন যারা প্রাপ্তবয়স্ক, মানে 18 বছর হয়ে গেছে এবং ভোটার তালিকায় যাদের নাম সংশ্লিষ্ট হয়েছে, তারা সবাই কিন্তু তাদের ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। তাহলে জনগণ দ্বারাই সরকার নির্বাচিত হয়। সেই দিক থেকে আমরা বৃহত্তর অর্থে কি বলতে পারি যে সরকার হচ্ছে সকল জনগণের মতামতের সমষ্টি। এই কথাটা কিন্তু ছোট, আগের কথাটা বড়। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সকল কর্মকর্তা কর্মচারী, কিন্তু কথাটা বড় হলেও বিষয়টা একটু এটার থেকে ছোট। আর এখানে ছোট্ট একটা কথার মধ্যে কিন্তু আমাদের অনেক বড় কিছু চলে আসছে, যে সকল জনগণের মতামতের সমষ্টি হচ্ছে সরকার। তাহলে অবশেষে আমরা সরকার বলতে কি বুঝি? প্রথমত হচ্ছে সরকার হচ্ছে একটি রাষ্ট্রের 4টি উপাদানের একটি উপাদান। দ্বিতীয়ত, সরকার হচ্ছে সকল জনগণের মতামতের সমষ্টি। আবার বলতে পারি সরকার একটি বাস্তব এবং রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন। সরকার কি কোনো অবস্থায় অরাজনৈতিক? সরকার অবশ্যই রাজনৈতিক। তাহলে সরকার হচ্ছে আমাদের
রাষ্ট্রের মুখপাত্র। সরকার ছাড়া কিন্তু আমরা কোনো অবস্থায় একটা রাষ্ট্র কল্পনা করতে পারি না, যদিও 4টি উপাদানের কোনোটা ছাড়াই সেটাকে আমরা পরিপূর্ণ রাষ্ট্র বলতে পারি না, কিন্তু তার মধ্যেও সরকার গুরুত্বপূর্ণ। কারণ একটি রাষ্ট্রকে সঠিক পথ দেখানো, সুস্থ সুন্দর থাকা এবং ভালোভাবে চলার জন্য আমাদের সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার এই সরকার পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের প্রেক্ষিতে, বিভিন্ন রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান বা মানুষের চাওয়া পাওয়া, এসব বিভিন্ন দিক বিবেচনা করে বিভিন্ন রাষ্ট্রের সরকার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আমরা আজকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সরকার বলতে সরকারের আধুনিক শ্রেণী বিভাগ সম্পর্কে জানলেই আমরা মোটামুটি বিভিন্ন রাষ্ট্রের সরকার ব্যবস্থা সম্পর্কে অধিকাংশ ধারণা অর্জন করতে পারব। তাহলে আমরা এখন দেখব সরকারের শ্রেণী বিভাগ। সরকারি শ্রেণী বিভাগ। সরকারি শ্রেণী বিভাগ কিন্তু আমাদের অনেক আগে করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল সরকারি শ্রেণী বিভাগ করেছিলেন দুই ভাগে। একটা হচ্ছে সংখ্যানীতি, আরেকটা উদ্দেশ্য। এটুকু বুঝেছি। এরিস্টটল দুই ভাগে সরকারের শ্রেণী বিভাগ করেছেন, একটা সংখ্যা, একটা উদ্দেশ্য। এই সংখ্যানীতিকে উনি আবার 3 ভাগে ভাগ করেছেন। সংখ্যানীতিকে যে 3 ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে একজনের শাসন, কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন। একজনের শাসন, কয়েকজনের শাসন ও বহুজনের শাসন। আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। একজনের শাসন বলতে আমরা কি বুঝি? একজনের শাসন দুই রকমের থাকে। এই যে 3টা শ্রেণীর বিভাগ, 3টে ভাগ করেছেন, একজনের শাসন, কয়েকজনের শাসন আর বহুজনের শাসন। এটার আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্বাভাবিক, আরেকটা হচ্ছে বিকৃত, স্বাভাবিক রূপ আর বিকৃত রূপ। সাধারণত ইতিহাস ঘাটলে দেখা যায় যে একজনের শাসন উপকারে একটু কম হয়, তারপরে একেবারে হয় না তা না, সেরকম নিয়ম আছে আমাদের, যেমন রাজতন্ত্র। কিন্তু একজনের শাসন যদি কখনো জনগণের মঙ্গল বয়ে বা জনগণের মঙ্গলের উদ্দেশ্যে হয়, তখন সেটাকে বলা হয় রাজতন্ত্র। একজনের শাসন আমি বলেছি এই 3টা শ্রেণী বিভাগের দুটো রূপ আছে, স্বাভাবিক এবং বিকৃত। যদি একজন ব্যক্তি রাষ্ট্রের কর্মধান হন, তিনি যদি জনগণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে সেটা হচ্ছে রাজতন্ত্র এবং সেটাকে বলা হবে স্বাভাবিক। আর যদি কখনো কোনো শাসক একজনই সকল ক্ষমতার অধিকারী হন, কিন্তু জনগণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র পরিচালিত করেন না, তিনি সাধারণত নিজের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেন, জনগণের ভালো মন্দ তার কাছে বেশি কিছু ভেরি করে না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো এটা একজনের শাসনের বিকৃত রূপ, মানে ভালো রূপ না। এবার কয়েকজনের শাসন। কয়েকজনের শাসনেও একই কথা। যদি কয়েকজনের শাসন জনগণের মঙ্গলের উদ্দেশ্যে হয়, তখন সেটাকে বলা হয় স্বাভাবিক রূপ বা অভিজাততন্ত্র। আর যদি এই কয়েকজনের শাসন জনগণের মঙ্গলের উদ্দেশ্যে না হয়ে ওই কয়েকজনের গোষ্ঠী স্বার্থে পরিচালিত হয়, তখন সেটাকে বলা হয় কুলীনতন্ত্র বা ধনিকতন্ত্র। অবশেষে আমাদের থাকছে হচ্ছে বহুজনের শাসন, যেটাকে আমরা বলি
পলিটি, আর বিকৃত রূপে এসে আমরা বলি গণতন্ত্র বা জনতাতন্ত্র। যদি বহুজনের শাসন জনগণের মঙ্গল বয়ে আনে এবং জনগণের ভালোর উদ্দেশ্যে পরিচালিত হয়, তখন সেটাকে আমরা বলতে পারি পলিটি। আমরা বলতে পারি না, এটা অ্যারিস্টটলের ধারণা পলিটি। কিন্তু সেই পলিটি এখন সাধারণত আর দেখা যায় না, বা এখন বৃহত্তর রাষ্ট্র, জনসংখ্যা বেশি, অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। তো ওইটা হচ্ছে তার স্বাভাবিক রূপ। এবং যদি বহুজনের শাসনের জন্য জনগণের বিশেষ মঙ্গল বয়ে না আনে, তাহলে সেটা হচ্ছে অ্যারিস্টটলের মত অনুযায়ী সেটা বিকৃত রূপ এবং সেটা গণতন্ত্র, বর্তমান সময়ের গণতন্ত্র বা প্রজাতন্ত্র বা জনতন্ত্র। এবার কিন্তু আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে, তোমাদের আসে কিনা বলো। আমি বললাম বিকৃত রূপের মধ্যে কিন্তু আমি গণতন্ত্রকে নিয়ে গেছি, তাহলে আমাদের প্রশ্নটা আসে কিনা তাই আমাদের গণতন্ত্র বিকৃত দেখা যায়। মানে প্রশ্নটা এমন আসতে পারে যে আধুনিক বিশ্বের রাজনীতিতে সবথেকে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র, তাহলে আবার সেটা বিকৃত কেন? এখানেও আমাদের কিছু কথা আছে। যেমন আমরা বলছি যে অতীতকালে আমাদের ছিল নগর রাষ্ট্র, সেটা ছিল ছোট আয়তন, জনসংখ্যা কম, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারত। সেই গণতন্ত্রের সেই রূপ টিকিয়ে রাখার জন্য আমাদের এখন এই বিশাল আয়তন এবং এত বেশি জনসংখ্যার ক্ষেত্রে সেই সবাই মিলে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করা সম্ভব নয়। মানে আমরা সঠিক গণতন্ত্র বা পলিটি তাকে বলবো যেখানে সকল জনগণ মানে শাসন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এই যে আমাদের মনে করো আমাদের দেশটা অনেক ছোট, লোক সংখ্যা অনেক কম, সেই অনেক কম মানে কত? 14 কোটি। ওর নিচেই তো আমরা ভাবতে পারছি না, হয়তো সঠিক ইয়ে করলে আমাদের আরও আসতে পারে, আদমশুমারি যদি আবার এসে যায় তাহলে আবার বাড়বে। তাহলে 14 কোটি লোকজন কি এক জায়গায় হয়ে সবসময় শাসন ক্ষমতায় অংশগ্রহণ করা বা শাসন কাজ পরিচালনা করা সম্ভব? তাই এখন আমাদের প্রতিনিধির মাধ্যমে শাসন কার্য পরিচালনা করা হয়, আর এটাই হচ্ছে সেই পলিটির একটা বিকৃত রূপ। তারপরও সব রকমের শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র আজও শ্রেষ্ঠ। তাহলে যেহেতু অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগের মধ্যে যা যা ছিল অনেকটা এখন আমরা সময়ের প্রেক্ষিতে নিতে পারি না, কিন্তু তার শ্রেণী বিভাগকে কিন্তু আমরা বাদও দিতে পারি না। সেই হেতু অ্যারিস্টটলের সরকারের শ্রেণী বিভাগকে সাথে রেখে বর্তমান সময়ের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ আধুনিকভাবে সরকারের শ্রেণী বিভাগ করেছেন। যেমন জালদার রুশো, ম্যাকাইভার, এরকম হবস, এই ইনারা সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন। তার মধ্যে সবথেকে সোজা এবং সহজ সহজ যেটা জনগণের জন্য বোধগম্য সেরকম একটা শ্রেণীবিভাগ করেছেন অধ্যাপক লিক। আর সেই জন্যই অধ্যাপক লিকের আধুনিক সরকারের আধুনিক শ্রেণীবিভাগটা আমরা বেশি মেনে চলি। সরকারের অধ্যাপক লিকের মতে সরকারের আধুনিক শ্রেণী বিভাগে কি কি আছে আমরা একটা এখন সেটা দেখব। আমরা কিন্তু যখন রাষ্ট্রের উপাদান পড়েছিলাম বা জেনেছিলাম, তখন একটা জিনিস জেনেছিলাম যে রাষ্ট্রের 4টি উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার, তারপর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এবার অধ্যাপক লিকের মতে সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুযায়ী সরকারকে 2 ভাগে ভাগ করা যায়। একনায়কতন্ত্র, গণতন্ত্র, এটা হচ্ছে সরকারের আধুনিক শ্রেণী বিভাগ এবং এটা সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুযায়ী। তাহলে সার্বভৌম ক্ষমতা এখানে ব্যাখ্যা করলে আমরা পাচ্ছি একনায়কতন্ত্র। তোমরা কি কেউ ব্যাখ্যা করতে পারবা যে একনায়কতন্ত্রের সার্বভৌম ক্ষমতা মানে কিভাবে ব্যাখ্যা করা মানে বন্টন করা হয়? একনায়কতন্ত্রের সার্বভৌম ক্ষমতা কার বা কাদের হাতে থাকে? আমি একনায়কতন্ত্রে সার্বভৌম ক্ষমতা
একজন মাত্র ব্যক্তি, মানে আর একজন ব্যক্তি মানে যিনি কেন্দ্রীয় শাসক, যিনি ওই রাষ্ট্রের কর্ণধার বা পরিচালক বা জাতীয় সরকার, যদি কোনো সরকার ব্যবস্থায় রাষ্ট্রের কর্ণধার একজন মাত্র ব্যক্তি হন, ভালো মন্দ আমরা পরে বিচার করব। যদি কোনো রাষ্ট্র ব্যবস্থায় একজন মাত্র ক্ষমতার অধিকারী হন এবং তার হাতে সকল ক্ষমতা কর্তৃগত থাকে এবং পুনর সম্পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন সেটাকে বলা হয় একনায়কতন্ত্র। তাহলে এখানে সার্বভৌম ক্ষমতা কি অনেকের হাতে ন্যস্ত? একজনের হাতে ন্যস্ত। এই জন্য আমাদের বলা হয় যে সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুযায়ী সরকার দুই রকম, এটা লিকের মধ্যে। একটা হচ্ছে একনায়কতন্ত্র, তাহলে যে সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা একজন মাত্র ব্যক্তির হাতে কর্তৃগত থাকে সেটাকে বলা হয় একনায়কতন্ত্র। আর গণতন্ত্র, যে সরকার ব্যবস্থায় বা যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে, জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ন্যস্ত থাকে বা জনগণের হাতে ন্যস্ত থাকে, সেটাকে বলা হয় গণতন্ত্র। সরাসরি জনগণ কেন বলতে পারছি না? কারণ আমাদের সেই পলিটিটা এখন আর আমরা পারি না, কারণ আমাদের নগর রাষ্ট্র নেই। তাই আমরা সেই পলিটির বিকল্প হিসেবে এখন এনেছি গণতন্ত্র। এখানে হচ্ছে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। তাই আমরা সরাসরি এখানে জনগণের হাতে না বলে জনগণের হাতেও থাকে এবং ভাবে বলতে পারি যে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ন্যস্ত থাকে। অতএব অবশেষে বলবো যে যে সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে সেটাকে আমরা বলবো গণতন্ত্র। এটা হচ্ছে সার্বভৌম ক্ষমতার অবস্থান অনুযায়ী। এরপরে লিগ, অধ্যাপক লিগ আরো একটা শ্রেণী বিভাগ দেখিয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা লাভের পদ্ধতি অনুযায়ী, মানে কোন পদ্ধতিতে রাষ্ট্রপ্রধানরা ক্ষমতা লাভ করে। সে অনুযায়ী দুই প্রকার। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা প্রজাতন্ত্র। এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা লাভের পদ্ধতি অনুযায়ী। এখানে পদ্ধতিটাকে আমরা বিশ্লেষণ করে জানবো। তাহলে কি জানবো? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কোন পদ্ধতিতে সরকার ক্ষমতা লাভ করে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে সাধারণত রাজা রানী নিয়মতান্ত্রিক প্রধান থাকেন। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট রাজতন্ত্র লিখিনি বা অধ্যাপক লিখ সেটা বলেননি, উনি বলছেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তার মানে নিয়মে কিছুটা নিয়মের ভিতর ফেলে, তার মানে এখানে রাজা রানী ক্ষমতা প্রাপ্ত হন একটা নিয়মতান্ত্রিক ভাবে, উত্তরাধিকার সূত্রে এখানে রাজা রানী ক্ষমতা প্রাপ্ত হন। মানে এখন যিনি রাজা আছেন বা রানী আছেন, উনার মৃত্যু বা উনার অক্ষমতার পর উনার পরে যিনি উত্তরসূরি আছেন তিনি ক্ষমতা প্রাপ্ত হবেন। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু নিয়মতান্ত্রিক লেখা আছে, উনি নিয়মতান্ত্রিক ভাবে ক্ষমতা পাবেন। মূলত ওই রাষ্ট্রটা পরিচালনা করবেন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। তাহলে এটা আমরা বুঝতে পারছি? যার ঘুম আসছে সে বলো বুঝতে পারছো? এইদিকে যদি আমি শুধু রাজতন্ত্র বলতাম বা আমরা সেইভাবে ব্যাখ্যা করতাম, তাহলে হচ্ছে আসতো যে রাজা রানী উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত হয়। যেহেতু এখানে নিয়মতান্ত্রিক, তার মানে যেহেতু আগে ছিল রাজা রানী ক্ষমতা পেতেন, আধুনিক যুগে সেইটাকে বাদ দেওয়া হয়নি, রাজা রানীর সম্মানটাকে বাদ দেওয়া হয়নি, কিন্তু গণতন্ত্রকেও অস্বীকার করা হয়নি। সেই জন্যে এই রাজা রানীকেও রাখা হয়েছে আর ওখানে গণতন্ত্র আনা হয়েছে। আর সেই দুটো মিলাই কি হচ্ছে, রাজা রানী ক্ষমতা প্রাপ্ত হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে, তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে এবং তার নিচে থেকে ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা করছে জনগণ দ্বারা নির্বাচিত সরকার। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র। এইখানে রাষ্ট্রপ্রধানগণ ক্ষমতা লাভ করেন সরাসরি জনগণের নির্বাচিত ভোট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র। যেখানে জনগণ সরাসরি নির্বাচন করেন সরকার, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। আর যেখানে নিয়মতান্ত্রিকভাবে আগে রাজা রানী হন এবং নিচে রাষ্ট্র পরিচালনা করেন নির্বাচিত সরকার, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। অধ্যাপক
এইটার মধ্যে আমরা আরো একটা শ্রেণীবিভাগ দেখব আর কি। সেটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। আমরা কি আইন বিভাগ আর শাসন বিভাগ কি আমাদের মনে আছে? বলো। আইন বিভাগ হচ্ছে আপনার সংসদে নির্বাচিত সকল সদস্য, কিন্তু শাসন বিভাগ হলো আইন বিভাগ থেকে নেওয়া একটা অংশ। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ অংশ। মানে আমাদের সরকার পরিচালনার জন্য তিনটি বিভাগ গুরুত্বপূর্ণ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা সাধারণত রাজনীতি থেকে বিচার বিভাগকে পৃথক করি, এটাই সিস্টেম, কারণ তার কাজ হচ্ছে বিচার বিভাগ। আইন বিভাগ এবং শাসন বিভাগ মিলাই কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। এবার আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে কিন্তু আমাদের অধ্যাপক লীগ সরকারের আরো একটা শ্রেণী বিভাগ দিয়েছে। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এখানে মন্ত্রী পরিষদ, আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে। তাহলে আমরা ওই বিষয়টাকে একটু ব্যাখ্যা করতে পারি। যে সরকার ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগ আলোচনা করে সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করে। এক কথায় হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে তার সকল কাজকর্মের জন্য। এরকম সরকার ব্যবস্থাকে আমরা বলি সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালিত আছে, তোমরা কি বুঝেছো? যে আইন বিভাগ আর শাসন বিভাগ হচ্ছে সরকারের তিনটি বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ। এইবার যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকে, মানে মিলেমিশে আলোচনা করে কাজ করে, এবং শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, তাকে বলা হয় সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এইবার সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কোন দেশে পরিচালিত আছে এরকম একটা উদাহরণ দাঁড়াও। বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, বসুন। এবার এরপরে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সেটা হচ্ছে এই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সুসম্পর্ক নাও থাকতে পারে। এখানে সাধারণত রাষ্ট্রপতির উপর নির্ভর করে, বা এখানে শাসন বিভাগ আইন বিভাগের উপর দায়ী নয়। যে শাসন বিভাগ ব্যবস্থায় রাষ্ট্রপতি সকল ক্ষমতার অধিকারী, তিনি সিদ্ধান্ত নিতে পারেন, এবং এখানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী নয়, সেই সরকার ব্যবস্থাকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। যেমন আমেরিকা। আমরা আরো অনেক দেশ আছে, কিন্তু আমেরিকা বললে আমরা সহজে জিনিসটা আমাদের মাথায় মানে আমরা বুঝতে পারি, কারণ আমেরিকা নিয়ে আমরা সবসময় আলোচনা করি, সবসময় দেখি সংবাদে বিভিন্ন ক্ষেত্রে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট কে বলতে পারবো বলো তো? জো বাইডেন। তাহলে ইনি কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? ওনার নাম বলার আগে আমরা কি শুনব? যেমন আমরা বলছি যে প্রধানমন্ত্রী, সে জো বাইডেনের নাম শোনার আগে আমরা তার রাষ্ট্রপতি। তাহলে আমাদের এই রাষ্ট্রপতির শাসিত সরকার ব্যবস্থার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার আর সংসদীয় সরকার ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য কে বলতে পারবো? আমি এখানে যত কথা বললাম তার থেকে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কে বলতে পারবো? দাঁড়িয়ে বলো।
পুরো সরকার ব্যবস্থায় এখানে আইন শাসন বিভাগ অবশ্যই আইন বিভাগের নিকট দায়ী থাকে। এটাই হচ্ছে আমাদের এটার মধ্যে মূল পার্থক্য। এরপর আমাদের আরেকটা আছে অধ্যাপক লিকের সরকারি শ্রেণী বিভাগে আমরা আর একটা দেখতে পারবো, সেটা হচ্ছে সংবিধানের ক্ষমতা বন্টন অনুযায়ী। মানে আমাদের একটা সংবিধান আছে, সংবিধানটাই রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম কানুনের দলিল সংকলিত যে বই বা নথিটা সেটাকে আমরা বলি সংবিধান। তাহলে এই সংবিধানের ক্ষমতা বন্টন অনুযায়ী সরকারকে অধ্যাপক লিক আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার, আরেকটা যুক্তরাষ্ট্র। যুক্ত কথাটার অর্থটা কিন্তু আমরা সাধারণত এক কথায় বুঝি, যুক্ত মানে কোনো কিছুর যোগ, ঠিক আছে? যুক্ত মানেই কোনো কিছুর যোগ। এক কেন্দ্রিক কথাটার অর্থ আমরা কেমনে বুঝতে পারি? এক মানে কোনো কিছু এক। এবার অধ্যাপক লিকের সংবিধানের ক্ষমতা বন্টন অনুযায়ী আবার যে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার, একটা যুক্তরাষ্ট্রীয় সরকার। এক কেন্দ্রিক সরকার মানে সংবিধান অনুযায়ী যখন রাষ্ট্রের সকল ক্ষমতা এক মানে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। কেন্দ্রীয় মানে তো বলতো আমরা যখন বৃত্ত আঁকি, বৃত্তের একটা কেন্দ্র তৈরি হয় না, ঠিক ওরকম সরকার ব্যবস্থা একটা কেন্দ্র থেকেই পরিচালিত হয়, সেটাকে বলা হয় এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। আমরা কি একটা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা পরিচালিত আছে এরকম একটা দেশের নাম কেউ বলতে পারবো? বলো, এই তুমি বলো। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা পরিচালিত আছে বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র অর্থ হচ্ছে অনেকগুলো প্রদেশের সমন্বয়ে যে রাষ্ট্রটা গঠিত হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রে একজন বা একটা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকে, আবার যতগুলো প্রদেশের সমন্বয়ে গঠিত হয় ততগুলো প্রাদেশিক সরকার থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রে যেহেতু অনেকগুলো প্রদেশের সমন্বয়ে গঠিত, তাহলে রাষ্ট্র আর প্রদেশের মধ্যে আবার পার্থক্যটা কোথায়? রাষ্ট্র গঠিত হতে গেলে তার চারটি উপাদান আমাদের অবশ্যই লাগবে, তা না হলে আমরা সেটা যত বড় ভৌগোলিক অবস্থান হোক, যত বেশি জনসংখ্যা হোক, আমরা সেটাকে কোনো অবস্থায় রাষ্ট্র বলতে পারবো না। কিন্তু সেটাকে আমরা প্রদেশ বলতে পারি। আর ওই প্রদেশ আর রাষ্ট্রের মধ্যে অল্প একটু পার্থক্য থাকে, তার নির্দিষ্ট ভূখণ্ড থাকে, স্থায়ী জনসমষ্টিও থাকে, আবার সেটা পরিচালনার জন্য সরকার ব্যবস্থাও থাকে। কিন্তু ওই সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা থাকে না, মানে ওই সরকার শুধু প্রদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেটা সংবিধান অনুযায়ী। ওই সরকার পুরো রাষ্ট্র সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কিন্তু ওই রাষ্ট্রের যিনি কেন্দ্রীয় সরকার থাকেন সেই সরকার কিন্তু পুরো রাষ্ট্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এবং এটাও সংবিধানে সংবিধানে ক্ষমতা ভাগ করে দেওয়া থাকে যে প্রাদেশিক সরকার কতটুকু ক্ষমতা ভোগ করবে এবং কেন্দ্রীয় সরকার কতটুকু ক্ষমতা ভোগ করবে। তাহলে অধ্যাপক লিকের শ্রেণী বিভাগ অনুযায়ী আমরা এখানে এক কেন্দ্রিক সরকার মানে যে সরকার ব্যবস্থায় সকল ক্ষমতা শুধু কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীভূত থাকে, সেখান থেকে সকল ক্ষমতা পরিচালিত হয়, সেটাকে আমরা বলবো এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। এবং যে সরকার ব্যবস্থা কতগুলো প্রদেশের সমন্বয়ে গঠিত এবং প্রাদেশিক সরকার সেখানে থাকে, প্রাদেশিক সরকারের স্বায়ত্ত শাসন থাকে এবং কেন্দ্রীয় সরকার থাকে সার্বভৌম ক্ষমতা, সেটাকে আমরা বলবো রাষ্ট্র। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কি সরকার সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারলাম যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে সরকার বা সংগঠন। এটা রাষ্ট্রের একটি বাস্তব এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্রের একটি কিরকম প্রতিষ্ঠান? রাজনৈতিক না অরাজনৈতিক? রাজনৈতিক বসো। এবার বিভিন্ন দেশের সরকার সম্পর্কে কি আমরা কিছু জানতে পেরেছি? যেমন আমরা এখানে অধ্যাপক লিকের যে শ্রেণী বিভাগ পড়েছি সেখানে আমাদের উদাহরণের সময় চলে এসেছে, যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা আমেরিকা দেখতে পাচ্ছি, ভারত দেখতে পাচ্ছি। আবার রাষ্ট্রভাষী প্রতিশাসিত সরকার দেখতে গেলে আমরা আমেরিকা দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ড দেখতে পাচ্ছি। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা দেখতে গেলে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। তারপরে এখানে কিন্তু এক কেন্দ্রিক আর একনায়কতন্ত্র, এটা কিন্তু আবার ভুলে ফেললে হবে। এক কেন্দ্রিক একনায়কতন্ত্র দুটো শুনতে কিন্তু একই রকম লাগে, কিন্তু সম্পূর্ণ অর্থ আলাদা।
এক কেন্দ্রিক মানে কোনো খারাপের কোনো ইয়ে নেই এর মধ্যে, শুধু একটা কেন্দ্র থেকে সরকার ব্যবস্থা পরিচালিত হয়। সাধারণত ছোট রাষ্ট্রের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু একনায়কতন্ত্র মানে যেখানে অন্য কারো মতামতের কোনো ধার ধারা হয় না, নিজের ইচ্ছাকৃত রাষ্ট্র পরিচালনা করা হয়, সেটা হচ্ছে একনায়কতন্ত্র। এর বিপরীতে কোনটা আছে একনায়কতন্ত্রের? গণতন্ত্র, মানে এখানে সকল জনগণের মতামত গ্রহণ করা হয়। তাহলে কি আমরা সরকারের বিভিন্ন রূপ সম্পর্কে বা বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে তো জানতে পারলাম। তোমাদের এখানে আর কারো কোনো দ্বিধা আছে সরকার ব্যবস্থায়? তাহলে আমরা আগামী দিন পড়ব গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে, এবং এই আজকে আমাদের যে সরকার ব্যবস্থা সম্পর্কে পড়া হলো এটার উপরও আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে। এবং প্রিয় শিক্ষার্থীগণ, আমার একটা গুরুত্বপূর্ণ উপদেশ থাকবে তোমাদের জন্য। আমরা একটা বিশাল মহামারী পার করে আসছি, এবং সেটা পার করেছি তা নয়, আমরা এখনো তার মধ্যে আছি। এটা যে আমাদের কোন অবস্থায় আসবে পরে সেটা আমরা এখনো নিশ্চিত নই। এই জন্য আমার গুরুত্বপূর্ণ পরামর্শ, তোমাদের অনেক দিন স্কুল কলেজ বন্ধ ছিল, এখন তোমাদের জন্য এটা খোলা হয়েছে তোমাদের ক্ষতির কথা চিন্তা করে, সেই হেতু তোমরা যাতে আবার কোনো অসুবিধায় না করো, সবাই নিয়মকানুন মেনে চলবা, সবাই মাস্ক ব্যবহার করবা এবং সবাই সঠিক বজায় রাখবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।